নমস্কার। অতীত, বর্তমান, ভবিষ্যতের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমরা 2025-এর এক রহস্যময় ঘটনা নিয়ে আলোচনা করব এবং এই ঘটনার অতীত এবং বর্তমান পর্যালোচনা করে দেখব। এই 2025-এ ইমরান খানকে নিয়ে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে একটি জল্পনা গড়ে উঠেছে। বলা হচ্ছে ইমরান খানকে হত্যা করা হয়েছে। ইমরান খানকে ঘিরে জল্পনা, গুজব আর এক অদৃশ্য আতঙ্ক। কিন্তু এই গুজব যখন পাকিস্তানের ইতিহাসে রক্তাক্ত পাতার সঙ্গে মিশে যায়, তখন প্রশ্নটা আর শুধু ইমরান খান কোথায় এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে না। আরও যে কোশ্চেন উঠে আসে সেটা হচ্ছে পাকিস্তানের ক্ষমতা এখন কার হাতে আছে। কয়েকদিন ধরে পাকিস্তান আবারও আটকা পড়েছে গোপনীয়তা, ভয় আর অদৃশ্য হাতের খেলায়। অযাচিত সোশ্যাল মিডিয়া পোস্ট, আফগান মিডিয়ার রিপোর্ট সবই দাবি করছে আদিয়ালা জেল ইমরান খানকে রহস্যজনকভাবে হত্যা করা হয়েছে। অভিযোগের আঙুল উঠছে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের দিকে এবং পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর দিকে। সরকার বলছে সব গুজব, কিন্তু খানের জীবিত থাকার কোনো প্রমাণ দেখাতে পারছে না। আদিয়ালার বাইরে উত্তেজনা চরমে। ইমরান খানের 3 বোন কারাগারের গেটে পৌঁছন। সেখানে পুলিশ লাঠিচার্জ করে, ধাক্কাধাক্কি করে এবং অপমানও করে। ভিডিওতে এও দেখা যায় নারীদের চাদর টেনে নেওয়া হচ্ছে। তারা একটাই প্রশ্ন করছে, ইমরান খান কোথায়? হাজার হাজার সমর্থক এখন কারাগারের সামনে। তাদের দাবি একটাই, প্রুফ অফ লাইফ, অর্থাৎ ইমরান খানের জীবিত থাকার প্রমাণ দিতে হবে। আর ঠিক এই সময় মনে পড়ে যায় জেলের ভেতর থেকে ইমরান খানের সেই সতর্ক বার্তা। তিনি নিজেই বলেছিলেন, আমার যদি কিছু হয় দায়ী হবে সেনাপ্রধান আসিম মুনির। আবারও বলেছিলেন, আমার বা আমার স্ত্রীর কোনো রকম যদি কোনো ক্ষতি হয় তারও দায় হবে জেনারেল আসিফ মুনির। একজন নির্বাচিত নেতা যিনি রাষ্ট্রের নিরাপত্তায় থাকার কথা, তিনি যদি এমন কথা বলতে বাধ্য হন, তাহলে এর পিছনে কতটা গভীর অন্ধকার লুকিয়ে আছে সেটা নিশ্চয়ই আমাদের ভেবে দেখতে হবে। পাকিস্তানের ইতিহাস ক্ষমতার ছায়াজগৎ। 1947-এর পর থেকে পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী কিন্তু নিজের পূর্ণ 5 বছরের মেয়াদ শেষ করতে পারেননি। এই দেশে অভ্যুত্থান, প্রসাদীয় ষড়যন্ত্র, রাজনৈতিক হত্যা এবং আদালতের অযোগ্যতা সবই যেন রাজনৈতিক সংস্কৃতির অংশ। পাকিস্তানের জন্ম 1947 সাল থেকে আজ 2025। এই এতগুলো বছরের মধ্যে পাকিস্তানের বহু প্রধানমন্ত্রী এবং অনেক আর্মি জেনারেলের রহস্যজনক মৃত্যু ঘটে। এই রহস্যের উপর থেকে আজ পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো পর্দা সরানো হয়। পিছনে আমেরিকার হাত আছে বা আমেরিকার যে গোয়েন্দা সংস্থা সিআইএ এর হাত আছে, এরকম অনেক ধরনের কথা বাজারে কিন্তু ঘোরাফেরা করে। চলুন আজকে আমরা অতীতের সেই 1947-এর প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান থেকে বর্তমানে ইমরান খান, এই এতগুলো বছরের মধ্যে যতগুলো ঘটনা ঘটেছে তার উপর আমরা অল্প অল্প করে আলোকপাত করব। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান, যার মৃত্যু হয় 1951 সালে। কোম্পানিবাগ রাওয়ালপিন্ডি একটি জায়গা আছে, সেখানে একটি বৃহৎ সমাবেশ যেখানে বক্তৃতা করছেন লিয়াকত আলী খান। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, সেই মুহূর্তে দুটো গুলির শব্দ এবং প্রধানমন্ত্রীর বুকে দুটো গুলির ক্ষতচিহ্ন। তিনি মাটিতে লুটিয়ে পড়লেন, জনতা স্তব্ধ। হত্যাকারীর নাম কি? সৈয়দ আকবর। এই সৈয়দ আকবরকে পুলিশ কিন্তু অ্যারেস্ট করেনি, ঘটনাস্থলেই ওনাকে গুলি করে হত্যা করা হয়। এমন দ্রুত, এমন নিখুঁত, এমন রহস্যময়, যাতে জিজ্ঞাসাবাদের সুযোগই না থাকে। প্রশ্নের চেয়ে ছিল মৃত্যু বেশি দ্রুত, আর তদন্ত প্রশ্নের পাহাড়, উত্তর শূন্য। পাকিস্তানের ক্ষমতায়নের প্রথম পাঠ ছিল নেতাকে সরানো যায় এক মুহূর্তের মধ্যে। দ্বিতীয় ঘটনা 1979 সাল। তখনকার প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। বিচার না প্রতিশোধ? 1973 সালের সংবিধানে অধীনে পাকিস্তানের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে 1977 সালের অভ্যুত্থানে জেনারেল জিয়াউল হক ক্ষমতাচ্যুত করেন। 2 বছর পর 1979 সালে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা ষড়যন্ত্রের অভিযোগে গভীর বিতর্কিত বিচারের পর ভুট্টোকে ফাঁসি দেওয়া হয়।
আন্তর্জাতিক পর্যবেক্ষক বা মানবাধিকার গোষ্ঠী এবং অনেক আইন বিশেষজ্ঞ দীর্ঘদিন ধরে ভুট্টোর মৃত্যুদণ্ডকে জুডিশিয়াল মার্ডার বা বিচারিক হত্যা হিসাবে বর্ণনা করেছে, যা সামরিক শাসন কর্তৃক একজন জনপ্রিয় বেসামরিক প্রতিদ্বন্দ্বীকে অপসারণের জন্য প্রণোদিত হয়েছিল। জিয়ার সামরিক আইন আদালত জেনারেলের কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে। আবারও সেনাবাহিনীর ইচ্ছা, গণতান্ত্রিক পছন্দ এবং আইনের শাসনকালে অগ্রাহ্য করে এই বার্তাটি আরও জোরদার করে যে নির্বাচিত নেতারা ব্যয়যোগ্য, অর্থাৎ নির্বাচিত নেতা প্রধানমন্ত্রী হোক না কেন তাদের জীবনের কোনো মূল্য নেই এবং তাদের জীবনের যে মূল্য ধারণ করবে হচ্ছে সেই দেশের মিলিটারি। কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। এরপরে যেটা ঘটলো সেটা আরো রহস্যময় এবং সাংঘাতিক। কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। সালটা 1988 সাল। জিয়াউল হক একজন মার্কিন রাষ্ট্রদূত এবং কতগুলো শীর্ষ জেনারেলের সঙ্গে C-130 হারকিউলিস বিমানে যাত্রা শুরু করলেন। ওড়ার কয়েক মিনিট পরেই হঠাৎ বিমানটি কন্ট্রোল হারায় এবং বিমানের মধ্যে একটি দম বন্ধ করা পরিস্থিতি তৈরি হয় এবং বিমানটি নিজের সমস্ত ক্ষমতা হারায় এবং মাটিতে পড়ে পুরোপুরি ধ্বংস হয়ে যায়। মৃত্যু হয় জিয়াউল হকের। প্রতিবেদন আসে, তদন্ত হয়, কিন্তু সত্য কেউই জানে না কি করে জিয়াউল হকের মৃত্যু হলো। সেই জিয়াউল হক যিনি 1951 সালে জুলফিকার আলী ভুট্টোর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়ে দিয়ে ফাঁসিতে ঝোলায়। কেউ কেউ বলে আমের বাক্সে ছিল গ্যাস এবং কেউ বলে অভ্যন্তরীণ ষড়যন্ত্র, কেউ বিদেশি গোয়েন্দার দিকে আঙুল তোলে। অনেকের বক্তব্য, যখন প্লেন টেক অফ করে সেই সময় সেখানে কিছু আমের বাক্স রাখা ছিল এবং এই আমের বাক্সের মধ্যেই একটিতে গ্যাসও ছিল এবং ওই গ্যাস লিক করে সবাই অজ্ঞান হয়ে যায় এবং বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। একজন সামরিক শাসকের মৃত্যু পর্যন্ত অন্ধকারে ঢাকা রেখেছে রাষ্ট্র। পাকিস্তানের সত্য কখনোই সোজাসুজি আসে না। এরপর চলে আসি 2007 সালে। তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। 27 ডিসেম্বর 2007 তারিখে পাকিস্তানের সামরিক বাহিনীর প্রাণকেন্দ্র রাওয়ালপিন্ডিতে দুইবারের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে হত্যা করা হয়। তিনি যখন একটি নির্বাচনী সমাবেশ থেকে বেরিয়ে আসেন তখন তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটায়, যার ফলে তিনি এবং আরও 20 জনের মৃত্যু হয় সেই বিস্ফোরণে। কয়েক মাস আগে করাচিতে একইভাবে আরেকটি হামলা চালানো হয়, কিন্তু সেই হামলায় বেনজির ভুট্টোর মৃত্যু হয়নি, তার বদলে 130 জনের বেশি মানুষ নিহত হন। জাতিসংঘের একটি তদন্ত পরে মুশারফ সরকারকে তাকে রক্ষা করতে ব্যর্থ হওয়ার এবং তদন্তে বাধা দেওয়ার জন্য সমালোচনা করেন। কয়েক ঘন্টার মধ্যেই অপরাধস্থলটি গোপন করা হয়, যার ফলে গুরুত্বপূর্ণ প্রমাণ ধ্বংস হয়ে যায়। পাকিস্তানি তালিবানদের দোষারোপ করা হলেও কোনো শক্তিশালী মূল পরিকল্পনাকারীকে কখনো জবাবদিহি করতে হয়নি। আবারও পাকিস্তানে গভীর রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত একটি শহরে স্থিতাবস্থার হুমকি দেওয়া একজন বেসামরিক নেতাকে নির্মূল করা হয়েছিল এবং মামলাটি অস্পষ্টতায় পরিণত হয়ে গিয়েছিল। যেখানে তদন্তের দরকার ছিল সেখানে ছিল গোপনীয়তার সমাধি। নতুন যুগ, পুরনো রক্ত। 2010 সাল থেকে আজকে পর্যন্ত প্রাদেশিক নেতা থেকে জাতীয় রাজনীতি, বশির বিলৌর, হারুন বিলৌর, শামিউল হক, আলী রাজা আবিদি, একটির পর একটি হামলা, সবই এক অদৃশ্য নিয়ন্ত্রণের বিপরীতে দাঁড়ানো কণ্ঠস্বর। 2022 সালে ইমরান খান একটি বিশাল বড় পলিটিক্যাল র্যালি নিয়ে এগিয়ে আসে, জায়গার নাম হচ্ছে ওয়াজিরাবাদ। প্রতিবাদ মিছিল, হাজারো মানুষ, হঠাৎ গুলি, ইমরান খান পড়ে যায়, তার পায়ে রক্ত। একজন সমর্থক নিহতও হয়। পরে জানা যায় ইমরান খানের উপর অ্যাটাক করা হয়, যে অ্যাটাকটি পুরোপুরি ব্যর্থ হয়। তিনি তৎক্ষণাৎ বলেন এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, প্রতিষ্ঠানের ভেতরেই কেউ ছিল। আবারও তদন্ত হয়, আবারও ফলাফল শূন্য। বর্তমান সময় ইমরান খানের অদৃশ্যতা। ইমরান খান কারাগারে বসে অভিযোগ করেন, আমাকে দণ্ডপ্রাপ্ত সন্ত্রাসীর মতো নয়, তার থেকেও খারাপভাবে রাখা হয়েছে। আমার প্রতিটি মুহূর্ত নিয়ন্ত্রণ করছে ISI। তিনি বারবার বলেন, আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো একজনই আছে, সেনাপ্রধান।
দেশ জুড়ে আতঙ্ক, হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে আসে। ইন্টারনেটে অগণিত গুজব, অগণিত টুইটার হ্যান্ডেলে অগণিত লোকের আনাগোনা, ইমরান খান কোথায়। গুজব সত্য নাও হতে পারে, কিন্তু পাকিস্তানের অতীত বলছে প্রত্যেক গুজবের শেকড়ে থাকে রক্তাক্ত এক ইতিহাস। এই ভিডিওতে একজনের কথা যদি না বলি তাহলে ভিডিওটি পুরোপুরি অসম্পূর্ণ থেকে যায়। তার নাম হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি পাকিস্তানের প্রতিষ্ঠাতা। এনার মৃত্যু হয় 1948 সালে। তার মৃত্যুতে আনুষ্ঠানিক কারণ ছিল যক্ষ্মা। 11 সেপ্টেম্বর 1948-এ তার মৃত্যু হওয়ার পর কিছু অপ্রমাণিত দাবি এবং ষড়যন্ত্র তত্ত্ব থেকে জানা যায় যে তাকে একটি ত্রুটিপূর্ণ অ্যাম্বুলেন্সে এবং তার শেষ যাত্রায় চিকিৎসার বিলম্বিত করার ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছিল, যার ফলে তার অবস্থার অবনতি ঘটে। 1947 সালে তাকে হত্যার জন্য একটি ষড়যন্ত্র মামলার ঐতিহাসিক দাবিও ছিল, যা 2000 সালের গোড়ার দিকে পাকিস্তানি কর্মকর্তারা তদন্ত করেছিল। মোহাম্মদ আলী জিন্নাহকে হত্যা করা হয়েছিল এই দাবিটি কমপক্ষে একজন রাজনৈতিক লেখক ব্যক্তিত্ব উদ্ধৃত করেছেন, বিশেষ করে মুত্তাহিদা কওমি আন্দোলনের MQM স্বনির্বাসিত প্রধান আলতাফ হোসেন। করাচিতে তার দলীয় সমর্থকদের উদ্দেশ্যে টেলিফোনে দেওয়া এক ভাষণে হোসেন দাবি করেন যে জিন্নাহর যক্ষ্মা রোগে স্বাভাবিক মৃত্যুবরণ করেনি, বরং সামন্ত জেনারেল এবং ধর্মীয় নেতাদের সমন্বয়ে গঠিত হয় ত্রয়ী জড়িত একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসাবে তাকে হত্যা করা হয়েছিল। এই দাবিটি মূলধারার ঐতিহাসিক ঐক্যমত নয়। 1948 সালের 11 সেপ্টেম্বর জিন্নাহর মৃত্যুকে আনুষ্ঠানিকভাবে মেনে নিল পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর বোন ফাতিমা। জিন্নাহ নিজেই সন্দেহভাজন হত্যার শিকার হয়েছিল বলে ব্যাপকভাবে নথিভুক্ত করে। তার ভাগ্নে এবং বিভিন্ন সূত্রসহ অনেকেই দাবি করেছেন যে তার মৃত্যু হৃদরোগে হয়নি, যেমনটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল। ভেবে দেখুন, ভারত আর পাকিস্তানের বিভাজন, ভারতে যে অসম্ভব এক দাঙ্গা সৃষ্টি, পাঞ্জাবের দিকে অতগুলো লোকের মৃত্যু, আমাদের পশ্চিমবঙ্গের দিকে পশ্চিমবঙ্গের ভাগ, সেখানে এতগুলো লোকের মৃত্যু, কলকাতা রায়ট, তারপরে নোয়াখালী রায়ট, অসংখ্য হিন্দুদের ওপর অত্যাচার, তারপর পাকিস্তান গঠন। কিন্তু সেই পাকিস্তানের আজকে কি দশা। চলুন এবার চলে আসি এই বর্তমান সময় 2025। ইমরান খানের বর্তমান অবস্থা যাই হোক, এটি স্পষ্ট যে পাকিস্তানের ইতিহাস এক রহস্যময় প্যাটার্নের পুনরাবৃত্তি। অভ্যুত্থান, হত্যা, দুর্ভাগ্যজনক দুর্ঘটনা, বিচারিক মৃত্যুদণ্ড, সবকিছুর কেন্দ্রে এক অদৃশ্য মহাকর্ষ কেন্দ্র। আর সেই কেন্দ্রকে চ্যালেঞ্জ করা মানে অদৃশ্য হয়ে যাওয়া, ঝুঁকি নেওয়া। এরকমভাবে পাকিস্তানের বহু নেতা মন্ত্রী হারিয়ে গেছে। তাদের যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুর কোনো রহস্যের কোনো রকম কোনো কিনারা হয়নি। কেউ জানতেই পারেনি কেন এদের মৃত্যু হয়েছে, কারা এদেরকে হত্যা করেছে। সবাই আঙুল তুলছে পাকিস্তানের আর্মির দিকে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISIর দিকে, কেউ কেউ আবার আঙুল তুলছে আমেরিকার দিকে বা আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA-এর দিকে। রহস্য কি এখনো জানা যায়নি। জানি না ভবিষ্যতে এই রহস্য কোনোদিনও উন্মোচন হবে কিনা। তবে হ্যাঁ, ইমরান খানের সঙ্গে কি হয়েছে না, ইমরান খান যেহেতু একজন ক্রিকেটার, তার প্রতি একটা ভালো লাগা থাকাটাই স্বাভাবিক। তিনি শুধু পাকিস্তানের নয়, তিনি গোটা ক্রিকেট বিশ্বের। এবং যেহেতু তিনি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী হত্যা হওয়া, এই যে একটা আশঙ্কা, এটাও বড় ভয়ঙ্কর। কারণ পাকিস্তান আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। পাকিস্তানকে রাষ্ট্র হিসাবে কোনো ভারতীয় সেভাবেই মর্যাদা দেয় না, দেবেও না, কারণ পাকিস্তানের প্রতি আমাদের সেরকম কোনো সহানুভূতি কখনোই নেই। কিন্তু হ্যাঁ, ইমরান খানের প্রতি এবং ক্রিকেটার ইমরান খানের প্রতি আমাদের একটা সহমর্মিতা অবশ্যই আছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।